ড্রামার শুরুতেই দেখানো হয় একটা অনাথ আশ্রমে আগুন লেগে গেছে। সেখানে চ্যাং নামের একটা অন্ধ ছেলে তার ফ্রেন্ড মোমোর সাথে পালাচ্ছিল। তখন কিন নামের একটা মেয়ে ওদের কাছে সাহায্য চায়। ওরা তখন কিনকেও উদ্ধার করে। বাট হঠাৎ করে কিছু জিনিসপত্র ওদের উপর পড়তে থাকে। মোমো তখন ওদের দুজনকে ধাক্কা দিয়ে নিজে আহত হয়। বাট একটু পর কিন কাউকে না নিয়ে একাই সেখান থেকে যেতে থাকে। মোমো তখন বলে, তুমি চ্যাংকে নিজের সাথে নিয়ে যাও, কারণ সে অনেক ধনী। তার বায়োলজিক্যাল প্যারেন্টস তাকে খুঁজে পেয়েছে। তুমি যদি ওকে বাঁচাও তাহলে সে তোমাকে ফিউচারে রিপে করবে। এটা শুনে কিন ওকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন ফায়ার ওয়ার্কাররা জিজ্ঞাসা করে, ভেতরে কি আর কোনো বাচ্চা আছে? কিন বলে না। তো ফায়ার ওয়ার্কাররা কিছুক্ষণ পর মোমোকে মানে জাউসিকে খুঁজে পায়। তখন তারা ওকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে, এই মেয়েটার তো হার্ট ডিজিজ রয়েছে, এখনই কার্ডিওলজিস্টকে ডেকে পাঠাও। এরপর 10 বছর পরের সিন দেখানো হয়, যেখানে চ্যাং এই শহরের সবথেকে ধনী ব্যক্তি হয়ে গেছে আর জাউসি এখন অন্ধ হয়ে গেছে। কিন্তু চ্যাং এখনও মোমোকে খুঁজছিল। তখন ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, আমরা মিস মোমোকে খুঁজে পেয়েছি। এরপর ওরা একটা বারে আসে, যেখানে কিং জাউসিকে জ্যাং নামের একটা ছেলের কাছে সেল করে দিয়েছিল। জ্যাং ওকে অনেক বুলি করছিল আর বলছিল, আজ থেকে তুমি আমার টয়। তখন জাউসির গলায় পেন্ডেন্ট দেখে জ্যাং ওর কাছে ছুটে আসে আর বলতে থাকে, তুমি কে? বাট জাউসি অতিরিক্ত ভয় পাওয়ার কারণে পেন্ডেন্টটা দূরে ছুটে পড়ে। তখন জ্যাং এসে বলে, যে ছেলেটা কখনো কোনো মেয়ের দিকেই তাকায় না, সে তোমাকে হঠাৎ বাঁচাতে চলে এসেছে। ও তখন কাউকে ফোন করে বলে, একটা রুম অ্যারেঞ্জ করো। অন্যদিকে চ্যাংয়ের মাথা ঘুরছিল, কারণ কেউ ড্রিঙ্কের সাথে ওকে ড্রাগ পান করিয়ে দিয়েছে। ও তখন জাউসির রুমে আসে আর ওকে কিস করতে থাকে। এরপর ওরা নাইট স্পেন্ড করে নেয়। নেক্সট মর্নিং জাউসি ওকে বলে, আমি পুলিশকে ইনফর্ম করব না, তুমি প্লিজ এখান থেকে আমাকে যেতে দাও। তখন সেখানে জ্যাং আর ওর বাবা আসে। জ্যাং বলে, আমার পাঠানো মেয়েকে তোমার কেমন লেগেছে? এটা শুনে জ্যাং ওকে একটা থাপ্পড় মারে। তখন জ্যাংয়ের বাবা বলে, এই ভিডিওটা যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন তুমি কি করবে? আমরা চাই তুমি সাউথ সিটির উপর গিভ আপ করে দাও। চ্যাং তখন বলে, মানুষ ফিয়ন্সির সাথে যা করে আমিও এই মেয়েটার সাথে তাই করেছি। জ্যাং তখন বলে, এই অন্ধ মেয়েটা তোমার ফিয়ন্সি কিভাবে হতে পারে? চ্যাং বলে, সে আমার ফিয়ন্সি ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। সে তখন ওর লোকদের বলে, আজ থেকে আমরা কেউ জ্যাং ফ্যামিলির সাথে কোনো কোঅপারেশন করব না। এটা শুনে জ্যাং বলে, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। জ্যাংয়ের বাবা তখন ওকে একটা থাপ্পড় মেরে জ্যাংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু চ্যাংয়ের গার্ডরা ওদেরকে বের করে দেয়। তো ওরা চলে গেলে চ্যাং ওর সেক্রেটারিকে বলে, এই মেয়েটাকে টাকা দিয়ে ম্যাটারটা সলভ করো। তো ওরা ওকে অনেক টাকা দেয়। হ্যালো বন্ধুরা, আইপিএল চলে এসেছে এবং ওয়ানিক্স থেকে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যদি আপনি এর ম্যাচগুলোতে অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। খুব শীঘ্রই মে 19 তারিখে টিম কেকেআর এবং টিম আরআর এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এবং এই উপলক্ষে ওয়ানিক্স আপনাদের প্রথম জমার উপর 24,000 বিটিটি বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে। বোনাস দাবি করুন, পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করুন, আমার প্রচার কোড কেসি স্টোরি ব্যবহার করে নিবন্ধন করুন, অনুমান করুন এবং ওয়ানিক্স এর সাথে একসাথে জিতুন। বিজয়ী টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ওয়ানিক্স লিঙ্ক, প্রচার কোড বর্ণনা এবং মন্তব্যে পিন করা প্রচার কোড ব্যবহার করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং নগদ পুরস্কার জিতুন। তো একটু পর কিন সেখানে এসে ওর টাকাগুলো নিয়ে নিতে থাকে। জাউসি বলে, আমি তোমাকে ঋণ পরিশোধ করতে অনেক হেল্প করেছি, তাহলে তুমি আমার সাথে কেন এমন করছো? কিন বলে, ওই দিন তুমি যদি ওই অন্ধ ছেলেটাকে বাঁচাতে না বলতে তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আমি নিজে ঠিকই ইস্টাবলিশ হতে পারতাম। এই বলে সে ওর টাকাগুলো নিয়ে চলে যায়। চ্যাং কিনের হাতে ওই বিট কেসটা দেখে ভাবে, আমি তো এই বিট কেসটা জাউসিকে দিয়েছিলাম। সে তখন জাউসির কাছে আসে আর দেখতে পাই জাউসি অনেক অসুস্থ। চ্যাং বলে, তোমার কি হয়েছে? জাউসি বলে, আমার ব্যাগে মেডিসিন আছে, প্লিজ আমাকে মেডিসিন দাও। চ্যাং তখন মেডিসিন দেখে বুঝতে পারে এটা তো হার্ট ডিজিজের মেডিসিন। সে তখন ওকে হসপিটালে নিয়ে যায় আর নার্সকে জিজ্ঞাসা করে, এই মেয়েটার কাছে কি কোনো পেন্ডেন্ট পাওয়া গেছে? নার্স বলে, না।
তখন সেক্রেটারি এসে জানায় মিস মোমো আমাদের জন্য ওয়েট করছে। দেন দেখানো হয় একটা মেয়ে মোমো সেজে ওর কাছে এসেছে। সে নিজেকে মোমো হিসেবে দাবি করতে থাকে, কিন্তু মেয়েটির পেন্ডেন্ট চ্যাংয়ের পেন্ডেন্টের সাথে ম্যাচ করে না। সেক্রেটারি তখন ওকে জিজ্ঞাসা করে, বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? মেয়েটি বলে, আসলে জ্যাং আমাকে এখানে পাঠিয়েছে, কারণ সে চায় জ্যাং যে মেয়েটাকে খুঁজছে আমি যেন ওই মেয়েটা হওয়ার অ্যাক্টিং করি। এদিকে জাউসি ওর পেন্ডেন্টটা খুঁজছিল। তখন ডক্টর জি এসে ওকে পেন্ডেন্টটি দেয় আর বলে, আমি এটা সাইডে রেখে দিয়েছিলাম। তখন নার্স এসে জানায় তোমার গ্র্যান্ডমায়ের জ্ঞান ফিরে এসেছে। জাউসি তখন তার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা ওকে একটা লকারের চাবি দিয়ে বলে, এই লকারে একটা বই আর একটা কার্ড আছে। ওই কার্ডে অনেক টাকা আছে, তুমি নিজের লাইফটা ভালোভাবে লিড করো। তখন ডক্টর জানায় তোমার গ্র্যান্ডমায়ের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, এর জন্য 5 লাখ টাকার প্রয়োজন। তো জাউসি বাসায় গিয়ে ওই লকারটা খোলে। ও সেখানে ওই কার্ডটি দেখতে পায়। আসলে ছোটবেলায় চ্যাং ওকে এই কার্ডটি দিয়েছিল। জাউসি তখন বলে, আমার টাকা চাই না, তুমি আমাকে ছেড়ে যেও না। চ্যাং বলে, আমি তোমাকে একদিন খুঁজে নিব, আর এই কার্ডে যত টাকা আছে এটা তোমার হার্ট সার্জারির জন্য। এদিকে কিন চ্যাংয়ের গলায় ওই পেন্ডেন্টটা দেখে ওর মনে পড়ে ছোটবেলায় চ্যাং নামের ওই ছেলেটাও এরকম পেন্ডেন্টই পরে থাকতো। ও তখন চ্যাংয়ের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে আর জানতে পারে চ্যাং এখন এই শহরের সবথেকে ধনী ব্যক্তি হয়ে গেছে। তো কিন জাউসির কাছে আসে আর সে ওই কার্ডটি দেখে সেটা নেওয়ার চেষ্টা করে, আর এরকম টানাটানি করতে গিয়ে কার্ডটা ছিঁড়ে যায়। কিন তখন বলে, এখন এই কার্ডটি তোমার কোনো কাজেই লাগবে না। এতে জাউসি রেগে গিয়ে ওকে হিট করে। তখন জাউসির বুকে হঠাৎ পেইন হতে থাকে। ও মেডিসিন খেতে গেলে কিনোর মেডিসিনগুলো ফেলে দেয় আর সে ওর পেন্টেটি নিয়ে চলে যায়। জাউসি তখন ভাবতে থাকে, আমি এখন গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্টের জন্য এত টাকা কোথায় পাবো? তখন ওর চ্যাংয়ের কথা মনে পড়ে। ও তখন চ্যাংয়ের কাছে গিয়ে 5 লাখ টাকা ধার চায়। চ্যাং তখন বলে, ও তাহলে তুমি আবারও নিজেকে বিক্রি করতে এসেছো? সে তখন সেক্রেটারিকে বলে, একে ড্রেস চেঞ্জ করতে হেল্প করো। তো জাউসি রেডি হয়ে চ্যাংয়ের কাছে আসে, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায় ছিল না। চ্যাং ওকে সার্ভ করতে বলে। দেন ও জাউসিকে কিস করতে থাকে। তখন ওর মনে হয় আমি এসব কি করছি। ও তখন জাউসিকে ধাক্কা দিয়ে দেয় আর ওকে টাকা দিয়ে বলে, এখনই আমার সামনে থেকে চলে যাও। তো জাউসি চলে গেলে ও সেখানে ওই ছেঁড়া কার্ডটি দেখতে পায়। চ্যাং ভাবতে থাকে, এই কার্ডটি আমার কাছে এত চেনা চেনা কেন লাগছে। এরপর সেক্রেটারি ইনভেস্টিগেশন করে জানায়, আসলে এই কার্ডটি আপনার, আপনি এখানে টাকা ডিপোজিট করে রেখেছিলেন। চ্যাং তখন ভাবতে থাকে, জাউসি আবার মোমো নয় তো? ও তখন জাউসির কাছে আসে। তখন কিনোকে ফোন করে ব্রাদার চ্যাং বলে ডাকতে থাকে আর বলে, তোমার কি আমার কথা মনে নেই? তুমি ছোটবেলায় আমাকে পেন্ডেন্ট দিয়েছিলে। এই বলে সে ওর কাছে পেন্ডেন্টের পিকচারটিও দেখায়। এটা দেখে চ্যাং সেখান থেকে চলে যায়। তখন কিন ভাবতে থাকে চ্যাং কত বোকা। সে জাউসিকে নিজের সামনে দেখেও বুঝতে পারছে না ওই আসলে মোমো। তখনও একটা গুন্ডাকে হায়ার করে আর বলে, তুমি জাউসিকে অনেক দূরে পাঠিয়ে দাও। এদিকে চ্যাংয়ের বারবার মনে হতে থাকে জাউসি আসলে মোমো। ও তখন জাউসির কাছে আসে আর দেখতে পায় জাউসিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এরপর ওরা ওই গাড়িটার পিছু করতে থাকে যেখানে কিনও ছিল। কিন তখন ওই গুন্ডাটিকে গাড়ি থামাতে বলে। গুন্ডাটি বলে, তুমি কি আমাকে মারতে চাও? দেখছো না চ্যাং আমাদের পিছু করছে। কিন তখন ছুরি বের করে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমি যা বলছি সেটাই করো। তো গুন্ডাটি গাড়ি থামালে কিন সেখান থেকে পালিয়ে যায় আর চ্যাং এসে মোমোকে হসপিটালে নিয়ে যায়। এতে গুন্ডাটি কিনের উপর অনেক রেগে যায়। সে বলে, আজকে আমি তোমাকে উচিত শিক্ষা দিব। একটু পর চ্যাং জানতে পারে জাউসিকে যে গুন্ডাটি কিডন্যাপ করেছিল সে আসলে মারা গেছে। তখন কিনকেও আহত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়। কিন তখন বলতে থাকে, আমি তোমার মোমো, আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। তোমার কাছে আসতে গিয়ে আজ আমি মরতে বসেছিলাম। চ্যাং তখন ওর পেন্ডেন্টটি চেক করে আর দেখতে পায় পেন্ডেন্টটি ম্যাচ করে গেছে। কিন তখন বলে, তুমি 10 বছর আগে এই পেন্ডেন্টটি আমাকে দিয়েছিলে, কারণ এটা তোমার থেকে ভেঙে গিয়েছিল। এর জন্য তুমি অর্ধেক নিজের কাছে রেখেছিলে আর অর্ধেকটা আমাকে দিয়েছিলে। এটা শুনে চ্যাং বুঝতে পারে কিনি আসলে মোমো। সে তাকে মোমো হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়।
অন্যদিকে নার্স জাউসিকে বলে তোমার গ্র্যান্ডমায়ের জ্ঞান ফিরে এসেছে। জাউসি যখন ওর গ্র্যান্ডমায়ের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ও কিনের আওয়াজ শুনে ওই ওয়ার্ডে চলে আসে। কিন তখন ওকে দেখে সিস্টার বলে ডাকতে থাকে। চ্যাং তখন বলে ও তাহলে সে তোমার সিস্টার। কিন বলে হ্যাঁ, আসলে সেই গুন্ডাটিকে পাঠিয়েছিল আমার ক্ষতি করার জন্য। জাউসি বলে কোন গুন্ডা, তুমি কিসের কথা বলছো? তখন পুলিশ এসে কিনকে বলে তুমি নাটক করো না, আমরা জানি তুমি গুন্ডাটিকে মেরেছ। এই বলে তারা কিনকে ধরে নিয়ে যায়। তো কিন চলে যাওয়ার পর জাউসি চ্যাংকে বোঝানোর চেষ্টা করে তুমি কিনের থেকে দূরে থাকো, কারণ সে ভালো মেয়ে নয়। কিন্তু চ্যাং কোনো অবস্থাতেই ওর কথা বিশ্বাস করে না। এরপর গ্র্যান্ডমা জাউসিকে বলে তোমার পেন্ডেন্ট কোথায়? কিন আবার তোমাকে বুলি করেনি তো? জাউসি বলে না, আসলে পেন্ডেন্টটি আমার থেকে হারিয়ে গেছে। গ্র্যান্ডমা বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে পেন্ডেন্টটি খুঁজতে হেল্প করব। এর পরের সিনে সেক্রেটারি এসে জানায় কিন মুক্তি পেয়ে গেছে, কারণ সেই গুন্ডাটিকে হত্যা করেনি, বরং সে নিজে বাঁচার জন্য গুন্ডাটিকে হিট করেছিল। এটা শুনে চ্যাং অনেক খুশি হয়। এরপর গ্র্যান্ডমা চ্যাংয়ের বাড়িতে আসে। সেখানেও কিনকে দেখতে পেয়ে বলে তুমি এখানে কি করছো, আর তুমি কেন জাউসির পেন্ডেন্ট পরে আছো? তুমি আবার মোমো হওয়ার নাটক করছো না তো? এটা শুনে কিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গ্র্যান্ডমা বলে আমি চ্যাংকে সব সত্যিটা বলে দিব, যে জাউসি তোমাকে চোখ ডোনেট করেছে, আর সে তোমার জন্য কত স্যাক্রিফাইস করেছে। এটা শুনে কিন তাকে পেন্ডেন্টটি দিয়ে দেয় আর বলে গ্র্যান্ডমা আপনি আমার সাথে আসুন, আপনার সাথে আমার কথা আছে। এই বলে সে ওকে কথার জালে ফাঁসিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। এতে গ্র্যান্ডমায়ের মৃত্যু হয়ে যায়। কিন তখন তার থেকে পেন্ডেন্টটি নিয়ে নেয়। একটু পর জাউসি এসে গ্র্যান্ডমাকে মৃত অবস্থায় দেখতে পায়। এতেও খুবই কষ্ট পায়। ও তখন গ্র্যান্ডমায়ের ছবি নিয়ে কান্না করতে থাকে। তো কিন এসে তার পিকচারটা ভেঙে দেয় আর বলে তোমার কাছে কি মনে হয় এই বুড়িটা এমনি এমনি মারা গেছে? আসলে আমি তাকে নিজের হাতে মেরেছি। জাউসি বলে তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? গ্র্যান্ডমা ছোট থেকে আমাদেরকে বড় করেছে। কিন বলে তোমার কি মনে হয় আমি এতটা নিষ্ঠুর এমনি এমনি হয়েছি? গ্র্যান্ডমা সবসময় তোমাকেই বেশি প্রাধান্য দিত, আর তোমাকে সব থেকে ভালো জিনিসটা দিত। আমাকে নিজের জিনিস ম্যানেজ করতে কত সংগ্রাম করতে হয়েছে। তখন সেখানে চ্যাং আসে। জাউসি বলে কিন একটা খুনি, কারণ সে গ্র্যান্ডমাকে খুন করেছে। কিন বলে তুমি সিস্টারের কথায় কিছু মনে করো না, কারণ তার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। চ্যাং বলে তোমার গ্র্যান্ডমা একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে, এতে কিনের কোনো হাত নেই। এই বলে সে কিনকে নিয়ে চলে যায় আর জাউসি কাঁদতে থাকে। এরপর ডক্টর জি জাউসিকে জানায় তুমি 2 মাসের প্রেগনেন্ট। এটা শুনে জাউসি অনেক খুশি হয়। ডক্টর জি বলে কিন্তু তুমি এই বাচ্চাটা রাখতে পারবে না, কারণ তোমার হার্ট ডিজিজ রয়েছে। জাউসি বলে গ্র্যান্ডমায়ের মৃত্যুর পর আমি অনেক একা হয়ে গেছি, ভালোই হয়েছে আমার এখন একটা সঙ্গী হবে। আমি কোনো অবস্থাতেই বাচ্চাটিকে অ্যাবর্শন করব না। তখন জাউসির বাসায় এসে ওর প্রেগনেন্সি রিপোর্ট দেখতে পায়। এতেও রেগে বলে তোমার সাহস কি করে হয় চ্যাংয়ের বাচ্চার মা হওয়ার? জাউসি এতে রেগে কিনকে ধাক্কা দেয়। দেন সেখানে চ্যাং এসে এটা দেখতে পায়। কিন তখন নাটক করে বলে তুমি জাউসিকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। চ্যাং বলে যত কিছুই হয়ে যাক না কেন এই মেয়েটার থেকে তোমার দূরে থাকা উচিত। এই বলে সে জাউসির সাথে খারাপ ব্যবহার করে চলে যায়। এরপর জাউসি চ্যাংয়ের কাছে এসে বলে আমি মোমো। কিন আমার পেন্ডেন্টটা চুরি করে এখন সে মোমো হওয়ার নাটক করছে, আর আমি পেন্টের ছাড়াও প্রমাণ করতে পারি যে আমি মোমো। 6 বছর আগে কিছু ছেলে তোমাকে বুলি করছিল, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম, আর ছেলেগুলো যে পাথর মেরেছিল আমি সেগুলো ব্লক করেছিলাম। চ্যাং এতে বলে তুমি চুপ করো, আমি জানি তুমি কিনের থেকে এইসব গল্প শুনেছ। এই বলে সে সেক্রেটারিকে বলে জাউসিকে বের করে দিতে, কিন্তু জাউসি এরপরও চ্যাংয়ের কাছে আসে আর বলে আমি এবার অনেক স্ট্রং এভিডেন্স নিয়ে এসেছি। আসলে সে একটা পিকচার নিয়ে এসেছিল। জাউসি বলে এই পিকচারে আমার পিকচারের উপর মু লেখা আছে, আর কিনের পিকচারের উপর সোনো লেখা আছে, আর এই পিকচারে আমার গলায় তোমার দেওয়া পেন্ডেন্টটিও রয়েছে, তুমি ইচ্ছে হলে দেখে নিতে পারো। তো কিন পিকচারটি দেখে বলে এটা তো ঝাপসা, আর এটা 10 বছর আগের পিকচার। স্যাং তখন বলে তোমার যদি টাকার দরকার হয় তাহলে আমাকে বলতে পারো, তোমার এসব আচরণে তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। তো চ্যাং ওর কথায় বিশ্বাস না করায় জাউসি দুঃখী হয়ে সেখান থেকে চলে যেতে থাকে।
তখন কিছু খারাপ গুন্ডা ওকে ডিস্টার্ব করতে থাকে। চ্যাং তখন এসে বলে, তুমি যদি কিনের কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। জাউসি বলে, আমি কোনো ভুল করিনি, তাহলে আমি কিনের কাছে কেন ক্ষমা চাইবো? চ্যাং বলে, মনে হচ্ছে আমার হেল্পের তোমার প্রয়োজন নেই। এই বলে সে চলে যায়। তো গুন্ডাগুলো জাউসিকে অনেক হ্যারেস করছিল, তখন সেখানে ডক্টর জি এসে ওকে বাঁচায়। দেন চ্যাংও সেখানে এসেছিল, কিন্তু সে ডক্টর জিকে দেখে চলে যায়। এরপর জাউসি ডক্টর জিকে ধন্যবাদ জানায়। ডক্টর জি বলে, আমি তো তোমার ফ্রেন্ড, তাই আমাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। জাউসি বলে, 2 দিনের পরিচয়ে তুমি আমাকে বন্ধু ভেবে নিয়েছ, কিন্তু আমি যাকে সারা জীবন বন্ধু ভেবেছি সে তো আমাকে চিনতে পারেনি, বরং সে আমাকে বিপদে রেখে চলে গেছে। ডক্টর জি বলে, তুমি কি মিস্টার চ্যাং এর কথা বলছো? এর মানে তুমি চ্যাংকে তোমার কর্নিয়া ডোনেট করেছিলে? জাউসি বলে, হ্যাঁ, আমি অন্ধ বলে আমি আমার আইডেন্টিটি প্রুফ করতে পারছি না। ডক্টর জি বলে, তোমার কি এমন কাউকে মনে আছে যে তোমাকে আর তোমার বোনকে ছোটবেলায় দেখেছিল? জাউসির তখন মিস্টার মুয়ের কথা মনে পড়ে। এদিকে চ্যাং ওর সেক্রেটারিকে ফোন করে বলে, কে আমাকে কর্নিয়া ডোনেট করেছিল তার ব্যাপারে খোঁজ খবর নাও। সেক্রেটারি বলে, আমরা শুধু এটাই জানতে পেরেছি আপনাকে যে কর্নিয়া ডোনেট করেছিল সে ডংশ্যাং অনাথ আশ্রমে থাকতো। এরপর সেক্রেটারি মিস্টার মুয়ের সাথে দেখা করতে যায় আর বলে, 10 বছর আগে কেউ একজন মিস্টার চ্যাংকে কর্নিয়া ডোনেট করেছিল। আপনি কি তার ব্যাপারে কিছু জানেন? মিস্টার মু বলে, আমি এটা শুনেছিলাম, কিন্তু আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম, এজন্য খেয়াল করতে পারিনি। সেক্রেটারি তখন ওদের দুজনের পিকচার দেখিয়ে বলে, এদের দুজনের ভেতর থেকে কে মোমো? মিস্টার মু বলে, আমি তো পিকচার দেখে বলতে পারছি না, কিন্তু আমি তাদের সাথে মিট করে বলতে পারবো। সেক্রেটারি বলে, ঠিক আছে, কালকে আমরা আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রাখবো। আপনাকে বলতে হবে এদের দুজনের ভেতর থেকে কে মোমো। তো সেক্রেটারি চলে গেলে সেখানে জাউসি আসে। মিস্টার মু জাউসিকে মোমো বলে ডাক দেয়। জাউসি বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন, আমার জন্য আপনাকে উইটনেস হতে হবে। আপনাকে সবাইকে বলতে হবে যে আমি মোমো। এরপর মিস্টার মু কিনকে ডেকে পাঠায় আর বলে, আমি জানি তুমি সবসময় গ্র্যান্ডমায়ের টাকা চুরি করতে, আর ওই দিন আগুনটা তোমার লাইন কেটে দেওয়ার কারণেই লেগেছিল। কিন বলে, এর জন্য তো আমি আপনাকে অনেক টাকা দিয়েছি, তাহলে এসব কথা কেন বলছেন? মিস্টার মু তখন বলে, এখন আমার আরও টাকা লাগবে, আমি তোমার কাছে 10 মিলিয়ন টাকা চাই। এটা শুনে কিন হাসতে থাকে আর বলে, মনে হচ্ছে আপনি স্বপ্ন দেখছেন, এত টাকা আমি কোথায় পাবো? মিস্টার মু বলে, আমি জানি তুমি এখন ধনী হয়ে গেছো, আর চ্যাংয়ের সেক্রেটারি আমার কাছে এসেছিল রিয়েল মোমোকে এটা জানার জন্য। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি সত্যিটা বলে দিব, আর তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি সবাইকে বলবো তুমি রিয়েল মোমো। এটা শুনে কিন অনেক রেগে যায় আর চাকু বের করে তাকে আঘাত করে। ও বলে, তোমার মতো মানুষদের তো সারা জীবনের জন্য চুপ করিয়েই দেওয়া উচিত। এরপরও জাউসিকে ফোন করে বলে, আধা ঘন্টার ভেতর অনাথ আশ্রমে আসো, না হলে তুমি কখনো মিস্টার মুয়ের আওয়াজ শুনতে পারবে না। এরপরও চ্যাংকে ফোন করে বলে, তাড়াতাড়ি অনাথ আশ্রমে আসো, কারণ সিস্টার পাগল হয়ে গেছে। তো চ্যাং সেখানে আসলে কি নাটক করতে থাকে যে এই আসলে মিস্টার মুকে মেরেছে। জাউসি বলে, আমি এমন কিছু করিনি। কিন্তু তখন বলে, মিস্টার মু আমাকে ফোন করে বলেছে জাউসি তাকে মিথ্যা বলার জন্য ফোর্স করছে। জাউসি বলে, আমি এসব করিনি, আর আমি তো চোখে দেখতে পাই না, তাহলে আমি কাউকে কিভাবে মারতে পারি? চ্যাং বলে, তুমি চুপ করো, যখন তোমার আসল চেহারা সবাই দেখে ফেলছে তখনই তুমি এসব নাটক করছো। জাউসি বলে, তুমি আমাকে একবার কেন বিশ্বাস করছো না? তুমি কবে থেকে এমন হয়ে গেছো? কিন তখন হার্ট ডিজিজ হওয়ার বাহানা করতে থাকে। জাউসি বলে, সে মিথ্যা বলছে, তার কোনো হার্ট ডিজিজ নেই। চ্যাং বলে, তুমি চুপ করো, তুমি এখন কিনকেও মারতে চাও। এরপর সেক্রেটারি এসে চ্যাংকে বলে, জাউসিকে জেলে পাঠানো হয়েছে, আর ডক্টর বলেছে সে 4 মাসের প্রেগনেন্ট। এটা শুনে চ্যাং ওর সাথে দেখা করে বলে, তুমি আমাকে সত্যিটা বলো, এই বাচ্চাটা কার? তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করব। জাউসি বলে, আমি কাউকে খুন করিনি, আর কারো সাহায্যের আমার প্রয়োজন নেই। এরপর কিন জানতে পারে ও 3 মাসের প্রেগনেন্ট। এটা শুনে ওর মনে পড়ে এই বাচ্চাটা তো ওই গুন্ডার, কারণ ওই দিন ওই গুন্ডাটা ওকে রেপ করেছিল। কিন বলে, এই বাচ্চাটা আমি চাই না। ডক্টর বলে, তুমি অনেকবার অ্যাবর্শন করেছো, তুমি যদি আবারও অ্যাবর্শন করো তাহলে তুমি আর কখনো মা হতে পারবে না।
এরপর কিন বাসায় গিয়ে দেখে চ্যাং অনেক ড্রিঙ্ক করেছে, আর এটা সুযোগ নিয়ে ও ওর সাথে নাইট স্পেন্ড করে নেয়। সকালে চ্যাং বলে, সরি, আমি কালকে অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলাম। জাউসি বলে, কোনো ব্যাপার নয়, চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেই। চ্যাং এতে কোনো জবাব না দিলে কিন বলে, আমি জানি আমার বডিতে ওই স্কারের কারণে তুমি আমাকে ঘৃণা করো। এই বলে সে ওর হাত কেটে ফেলে আর বলতে থাকে, তুমি যদি আমাকে না চাও তাহলে আমার বেঁচে থেকে কি লাভ। এটা শুনে চ্যাং বিয়ে করতে রাজি হয়ে যায় আর বলে, তুমি সুস্থ হয়ে নাও আর আমি ততদিনে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলি। এদিকে প্রেগনেন্সির কারণে জাউসিকে আদালত থেকে মুক্ত করে দেওয়া হয়। তখন জাউসি মিস্টার জিকে বলে, আমাকে দূরে কোথাও পাঠিয়ে দাও, যাতে চ্যাং আর কিনের নজর আমার উপর না পড়ে। এতে ডক্টর জি ওকে তার হোম টাউনে পাঠাতে থাকে। তখন সেখানে চ্যাং এসে বলে, তুমি জাউসিকে নিয়ে কোথায় যাচ্ছ? ডক্টর জি বলে, জাউসি যেখানে ইচ্ছা যেতে পারে, এতে তোমার কি? চ্যাং বলে, এতে অবশ্যই আমার ইন্টারফেয়ার করার অধিকার রয়েছে, কারণ আমার বাচ্চা ওর পেটে রয়েছে। তো ডক্টর জি ওকে থামাতে গেলে চ্যাং ওকে পাঁচ মেরে ফেলে দেয় আর বলে, সে শুধু আমারও ম্যান, তাকে টাচ করার অধিকার শুধু আমারই রয়েছে। এরপর সে জাউসিকে নিজের বাসায় নিয়ে আসে আর বলে, আমি শুধু চাই বাচ্চাটা যেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসে। এটা শুনে জাউসি হাসতে থাকে। চ্যাং বলে, তুমি কেন হাসছো? জাউসি বলে, আমি নিজের উপরই হাসছি। আমি যখন বুকশেল্ফের নিচে আহত অবস্থায় শুয়েছিলাম, তখন আমি কিনকে বলেছিলাম তোমাকে বাঁচানোর জন্য। তবে তোমার জন্য এত কিছু করার পরও যে আজ আমাকে এই দিন দেখতে হবে আমি কখনোই ভাবিনি। আর আমি তোমাকে কর্নিয়া ডোনেট না করলে তুমি তো পৃথিবীটাই দেখতে পারতে না। এসব শুনে চ্যাংয়ের মাথা ঘুরতে থাকে। এরপরও অনেক কষ্টে ক্যাপ্টেন লুয়ের নাম্বার জোগাড় করে আর তার সাথে দেখা করে বলে, আপনার কি আমার কথা মনে আছে যে আপনি আমাকে কিভাবে বাঁচিয়েছিলেন? ক্যাপ্টেন লু বলে, আমি তোমাকে বাঁচাইনি, বরং একটা মেয়ে তোমাকে বাইরে নিয়ে এসেছিল। চ্যাং বলে, ওই মেয়েটার কি হার্ট ডিজিজ ছিল? ক্যাপ্টেন লু বলে, না, বরং সে চলে যাওয়ার পর আমরা আরেকটা মেয়েকে বুকশেল্ফের নিচে খুঁজে পাই আর সে খুব সিরিয়াসভাবে ইনজুর্ড ছিল। চ্যাং বলে, আপনার কি ওই দুজন মেয়ের নাম মনে আছে? মিস্টার লু বলে, তাদের নাম জানতে হলে আমাকে 10 বছর আগের ডাটা চেক করতে হবে। চ্যাং তখন নিজের নাম্বার দিয়ে বলে, আপনি আমাকে চেক করে জানাবেন। ক্যাপ্টেন লু ওর কার্ড দেখে ভাবে, এটা তো এই শহরের সব থেকে ধনী ব্যক্তি, মনে হচ্ছে ওই মেয়েটাই ওই সময় তাকে চোখ ডোনেট করেছিল, কারণ এই ছেলেটা তো অন্ধ ছিল। তো চ্যাং চলে গেলে ক্যাপ্টেন লুইয়ের কাছে কিন আসে আর বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ক্যাপ্টেন লু বলে, তুমি তো একটুও পাল্টাওনি, তুমি ওই দিন তোমার বোনকে মারতে চেয়েছিলে। কিন তখন বলে, আপনি যদি আমার সাথে কোঅপারেট না করেন তাহলে আপনার মেয়ে বাঁচবে না। এটা শুনে ক্যাপ্টেন লু অনেক ভয় পেয়ে যায়। এরপর সে চ্যাংকে ফোন করে বলে, 10 বছর আগে ডাটা আমি খুঁজে পাইনি, সব ডাটা ডিলিট হয়ে গেছে। এটা শুনে চ্যাং অনেক আপসেট হয়। এরপরও কিনের কাছে গিয়ে বলে, এখন আমার মেয়ের অ্যাড্রেস দাও। তো কিন সেটা দিয়ে দেয় আর মনে মনে বলে, আমি এটাও দেখতে চাই তুমি সেখান থেকে বেঁচে কিভাবে ফিরো। এরপরও সব ডাটাগুলো পুড়িয়ে দেয়। একটু পর কিনের ডক্টর এসে চ্যাংকে জানায় কিন 1 মাসের প্রেগনেন্ট। তো এরপর কিন জাউসির সাথে দেখা করে আর বলে, আজ আমি তোমার জন্য অনেক খুশির একটা খবর নিয়ে এসেছি। তুমি কি জানো আমার পেটে চ্যাংয়ের বাচ্চা রয়েছে? এটা শুনে জাউসি বলে, এতে আমি কি করব, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন বলে, তোমার সম্পর্ক কিভাবে থাকবে না, কারণ তুমিও তো চ্যাংকে লাইক করো। এই বলে ওরা ধাক্কাধাক্কি করতে থাকে। কিন তখন নাটক করে বলে, তুমি আমার বাচ্চার ক্ষতি করতে চাও। তখন সেখানে চ্যাং এসে এটা দেখতে পায় আর সে ওকে হসপিটালে নিয়ে যায়। তো এরপর ডক্টর ওকে বলে, কিনের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, আরও কখনো মা হতে পারবে না। এটা শুনে চ্যাং জাউসির উপর অনেক রেগে যায় আর বলে, তোমার জন্য কিনের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, তুমি তো এবার খুশি হয়েছ তাই না? কারণ ও আর কখনো মা হতে পারবে না। চ্যাং তখন বলে, তোমার বাচ্চাটি এখন কিনকে দিয়ে দিতে হবে, তোমার বাচ্চার মা কিনই হবে। জাউসি বলে, আমি এটা কখনোই করব না, কারণ ও আমার বাচ্চাকে মারতে চাই। চ্যাং বলে, তুমি বিশ্বাস করো ও এমনটা কখনোই করবে না। জাউসি বলে, তুমি কি জানো তুমি কি বলছো? যেদিন তুমি সত্যটা জানতে পারবে তখন তুমি আফসোস করারও সময় পাবে না। এই বলে ও অজ্ঞান হয়ে যায়। এরপর চ্যাং ওকে হসপিটালে নিয়ে যায়। তখন ডক্টর জি ওকে পাঞ্চ মারে আর বলে, তুমি কি জানো জাউসির কাছে আর শুধুমাত্র কয়েকটা মাসই সময় আছে, কারণ ওর হার্ট ডিজিজ খুবই সিরিয়াস হয়ে গেছে। এটা শুনে চ্যাং বলে, আমি তো এসব আগে জানতাম না। ডক্টর জি বলে, এমন অনেক বিষয় আছে যেটা তুমি জানো না। এই বলে সে চলে যায়।
তখন ওর কাছে মিস্টার লু আসে আর বলে আমার মেয়েকে ফিরিয়ে দাও। চ্যাং বলে কি হয়েছে? মিস্টার লু বলে তোমার ইনফরমেশনের জন্য কিন আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে হুমকি দিয়েছে আর সে আমার মেয়েকে মেরে ফেলেছে, এখন সে আমাকেও মারতে চায়। এই বলে সে কিনকে দেখে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে আর বলে কিনি ওই মোমো নামের মেয়েটাকে মারতে চেয়েছিল যে তোমাকে কর্নিয়া ডোনেট করেছে। এটা শুনে কিন বলে ফালতু কথা বন্ধ করো। এই বলে সে ক্যাপ্টেন লুয়ের উপর ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, বাট চ্যাং সেটা ধরে ফেলে। তখন ডক্টর এসে ওকে ইঞ্জেকশন দিয়ে দেয়। তখন চ্যাং মিস্টার লুকে বলে আমি যদি মোমোর কাছে আপনাকে নিয়ে যাই তাহলে কি আপনি ওকে চিনতে পারবেন? মিস্টার লু বলে হ্যাঁ চিনতে পারবো। এরপর সে তাকে জাউসির কাছে নিয়ে আসে। মিস্টার লু বলে হ্যাঁ এটাই মোমো, সে এখন অনেক চিকন হয়ে গেছে কিন্তু তার চেহারার সাথে তার ছোটবেলার চেহারার মিল রয়েছে। এটা শুনে চ্যাং জাউসির কাছে ক্ষমা চাইতে থাকে। ডক্টর জি বলে নিজেকে তৈরি রাখো কারণ জাউসির অবস্থা খুবই সিরিয়াস, যে কোনো সময় খারাপ নিউজ আসতে পারে। তখন চ্যাং জাউসিকে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি, আর তুমি মোমো হও বা না হও এতে আমার কোনো কিছুই যায় আসে না। তখন সেক্রেটারি এসে বলে কিনকে পুলিশ খুঁজছে কারণ সেই মিস্টার মুকে খুন করেছে। এরপর ওরা কিনের কেবিনে আসে যেখানে কিন ছিল না। তখন ডক্টর জি বলে জাউসিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর ওরা কিনের কাছে আসে আর বলে জাউসি কোথায়? কিন বলে আমি মরে যাওয়ার পর তুমি জাউসিকে কোথাও খুঁজে পাবে না কারণ আমি তো ওকে জীবিতই কবর দিয়ে দিয়েছি। এই বলে ও চ্যাংকে ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয়। চ্যাং এসব ঘটনার কারণে খুবই প্যানিক ছিল। সেও সেক্রেটারিকে বলে তাড়াতাড়ি জাউসিকে খুঁজে বের করো। এরপর কয়েক মাস পরের সিন দেখানো হয় যেখানে চ্যাং নিজেকে জাউসির রুমে লক করে নিয়েছে, যেখানে জাউসি ওর বাচ্চার জন্য কতগুলো গিফট রেখে গিয়েছিল। তখন সেক্রেটারি এসে বলে আমরা জাউসিকে খুঁজে পেয়েছি। এদিকে দেখানো হয় জাউসি একটা ছেলেকে জন্ম দিয়েছে। তখন ডক্টর জি বলে তুমি যদি এই ঘড়িটা সেদিন অন না করে রাখতে তাহলে আমি কখনোই তোমার লোকেশন খুঁজে পেতাম না। জাউসি তখন বলে আমি আমার ছেলেকে দেখে অনেক খুশি হয়েছি। ও বলতে থাকে আমি সবসময় তোমার সাথে থাকতে পারবো না কিন্তু তুমি ভালো থেকো। তখন ডক্টর জি দেখতে পায় চ্যাং ওদের দিকে ধরে আসছে। সে জাউসিকে বলে আর কিছুক্ষণ জেগে থাকো। জাউসি বলে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। এ বলেও অজ্ঞান হয়ে যায়। তো এরপর ওকে হসপিটালে নিয়ে আসা হয়। চ্যাং ডক্টর জিকে বলে তুমি এসব আমাকে আগে কেন বলনি? ডক্টর জি বলে কারণ জাউসি নিজের শেষ সময়টুকু শুধুমাত্র তার সন্তানের সাথে কাটাতে চেয়েছিল আর এই কয় মাস সে তোমার নামটাও কখনো নেয়নি, কিন্তু আজ সে তার সন্তানের নাম তোমার নামে রেখেছে আর সে তার সন্তানকে তোমার কাছে রেখে গেল। এই বলে ডক্টর জি জাউসির বাচ্চাকে চ্যাংয়ের কোলে দেয়। তখন ডক্টর এসে বলে আমরা কোনো সুইটেবল হার্ট পাচ্ছি না, তাই জাউসিকেও বাঁচানো সম্ভব হবে না। এটা শুনে চ্যাং ওর বাচ্চাকে ডক্টর জি এর কোলে দিয়ে যেতে থাকে আর সে নিজের হাতটা জাউসিকে দিয়ে দেয়। এরপর 6 বছর পরের সিন দেখানো হয় যেখানে জাউসি তার ছেলেকে চ্যাংয়ের কবরের কাছে নিয়ে এসেছে। তখন জাউসি তার ছেলেকে তার বাবার একটা রেকর্ডিং শোনায় যেখানে চ্যাং বলছিল আমি জানি তুমি এখন 6 বছরের হয়ে গেছো, তুমি বেশি দুষ্টুমি করবে না আর মায়ের কথা শুনবে কারণ তোমার বাবা উপর থেকে তোমাকে দেখছে। তখন সেখানে ডক্টর জি আসে আর জাউসির ছেলে দৌড়ে তাকে গডফাদার বলে ডাক দেয়। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।